টুডে স্টোরি সেলেবাড্ডা। টুডে স্টোরি সেলেবাড্ডায় বৃষ্টি ভেজা দুপুরে আমরা কথা বলছি পার্থর সঙ্গে। পার্থ বেরা অভিনেতা, এবং প্রথমে বলি পার্থ, ওয়েলকাম টু টুডে স্টোরি সেলেবাড্ডা। কেমন আছো এবং লাইভ কেমন চলছে? আচ্ছা, নমস্কার, আমি পার্থ। কম বেশি হয়তো কিছু মানুষ আমায় চিনেছেন আমার এই প্রজেক্টের দরুন। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দা, আমাকে টুডে স্টোরি আজকে এখানে ইনভাইট করেছে। আমি জীবনে সব সময় ভীষণ ভালো থাকি। ইভেন যদি কখনো কোনো কিছু নিজের মনের মধ্যে চলতে থাকে, আমি সেটাকে বলি যে আমার উচিত, আমার সমস্ত দর্শকদের বলছি, জীবনে কখনো খারাপ আছি কথাটা বলবেন না, ভীষণ 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 ভালো আছি। দ্যাটস ইট। পার্থ, মকরশল থেকে কলকাতা জার্নিটা একেবারে খুব ইজি না। আজকের এই কম্পিটিশনের যুগে যে কোনো ক্ষেত্রে, আমি শুধু টলিউডের ক্ষেত্রে বলছি না, বিভিন্ন জায়গায়, তো তুমি যখন এই মকরশল থেকে কলকাতার এই টলিউডের অভ্যন্তরে এলে, এই জার্নিটা কেমন ছিল? প্রথম কথা, জার্নি শব্দটাই মধ্যেই হয়তো লুকিয়ে আছে লড়াই। ডেফিনেটলি লড়াই তো খুবই ছিল, কারণ প্রত্যন্ত একটা মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে উঠে এসে একটা ঝাঁ চকচকে শহর এবং টেলিভিশনের পর্দায় নিজেকে দেখা, সেটা তো ডেফিনেটলি একটা স্বপ্ন ছিল। তার জন্য আমায় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। তবে ছোটবেলা থেকে স্বপ্নটা নিজের মনের মধ্যে ছিল। আর আমি যদি আমার ফ্যামিলির প্রসঙ্গে যাই, আমার বাবা একজন অভিনেতা, আমাদের থিয়েটার অভিনেতা। তো সেখান থেকেই বলতে পারেন যে রক্তে কোথাও অভিনয়ের নেশাটা ছিল, কিন্তু প্রথাগত অভিনয়ের তালিম কোথাও আমার নেওয়া হয়নি। হায়ার এডুকেশন নিয়ে ফ্যামিলি বরাবরই চাইতো যাতে একটু হায়ার এডুকেশন নিই এবং একটা সিকিউর জবের জন্য এগিয়ে যাই। বাট আলটিমেট সেটা আমার মন কখনো সেই চার দেওয়ালের মধ্যে বন্দি, পড়াশুনো, পুঁথি ভরা বই, এগুলো কখনোই টানেনি। আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছে, হ্যাঁ, ইভেন বিপ্লব দা, একটা বিষয় আমাকে না ওই টাকা পয়সা এগুলো কখনোই টানতে পারে না। আমার কাছে একটাই মনে হয়, আমি না ভীষণ মানুষ মাখতে ভালোবাসি। শব্দটা ইউজ করলাম, মানুষ মাখতে। ভীষণ ভীষণ মানুষের ভালোবাসা পাবো, এবং আমার জীবনে খুব ইচ্ছে ছিল যে প্রত্যেকটা সন্তানকে বাবা মায়ের নাম ধরে ডাকা হয়, যে অমুক বাবুর ছেলে যাচ্ছে। কিন্তু আমার জীবনে যখন আমি বুঝতে পেরেছিলাম, আমার মধ্যে একটা জিনিসই কাজ করতো না, একদিন আমার নাম নিয়ে আমার বাবা মাকে চিনবে, যে হ্যাঁ, পার্থর বাবা মা এই রাস্তা ধরে হেঁটে গেল। সো আমি জানি না কতটুকু করতে পেরেছি, সেই জন্য এগোচ্ছি জীবনের এই স্ট্রাগল পথে, এই জার্নির পথে। আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি আমাদের এই প্রথম প্রজেক্টে, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। এবং আমার কৃতজ্ঞতা, যদি গ্র্যান্ড মানে গড ফাদার হিসেবে ইন্ডাস্ট্রিতে আমার কেউ নেই, কিন্তু গড মাদার ডেফিনেটলি রয়েছেন, সেটা হচ্ছেন শ্রদ্ধা লীনা গঙ্গোপাধ্যায়। আমাকে ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছেন। আজকে আমি আপনাদের কাছে আসতে পেরেছি, এত মানুষের কাছে পৌঁছতে পেরেছি, শুধুমাত্র সেই মানুষটার জন্য। আমি নতমস্তকে ওনাকে প্রণাম, শ্রদ্ধা, আমি রেসপেক্ট জানাই। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে, এই মানুষটি যার সঙ্গে এই মুহূর্তে আমরা আড্ডা দিচ্ছি, পার্থ, আজকে জেনারেশনের একটা পজিটিভ ভাইবস নিয়ে অলওয়েজ থাকে, এবং ওর কথার মধ্যে একটা পজিটিভ ভাইবস আছে। পার্থ, আজকে আমাদের এই কাস্টিং, আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে নর্মাল কাস্টিং, একটা হচ্ছে প্রোডাকশন হাউস অলওয়েজ দেখে যে সেই মানুষটার ভিউ কত, আর সেই মানুষটার ফলোয়ার কত, ইত্যাদি ইত্যাদি দেখে সিলেকশনটা হয়ে যাচ্ছে, এবং সেখানে অভিনয়টা ততটা গণ্যভাবে নেওয়া হচ্ছে কতটা ফলোয়ার আছে। প্রথমে বলবো যে সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার্স থাকলেই এই ইন্ডাস্ট্রিতে আসা যায়। ফ্যান অ্যাকচুয়ালি এই শব্দটা আমার কাছে একটা ব্যাধি মনে হয়, কারণ একটা সামাজিক ব্যাধি। ডেফিনেটলি তাই, আমার কাছে ভীষণভাবে সত্যি বলে মনে হয়। হ্যাঁ, মানছি আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল ফলোয়ার্স থাকাটা, নিজেকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়াটা একটা ভালো মিডিয়া এবং ভালো মাধ্যম, আমি অস্বীকার একদমই করবো না। কিন্তু একজন ভালো অভিনেতা হতে গেলে যে তার প্রচুর প্রচুর ফলোয়ার্স প্রয়োজন, সেটা আমি বিশ্বাস করি না। তার প্রকৃত প্রমাণ হচ্ছে আমি এই জায়গাটা এনরিচ করেছিলাম যখন আমার ফেসবুক ফলোয়ার ছিল মাত্র ওই 3.5 থেকে 4,000, এতটাই। কিন্তু আমি তো কাজ করছি। ইভেন বহু মানুষের এমন এমন দৃষ্টান্ত রয়েছেন যারা ফেসবুক করেন না। ইউ কান্ট ইম্যাজিন, আমার মাতৃসম, যিনি আমাদের চিরসখার নায়িকা অপরাজিতা দি, আমার মায়ের মতোই, ওই মানুষটা ফেসবুক করেন না। তাহলে তিনি এত বড় জায়গা এনরিচ করলেন কেন? এত মানুষের ভালোবাসা পেলেন কি করে? সো যেগুলো যারা ভাবেন তাদের মধ্যে একটা, আমার মনে হয় যে একটা নেগেটিভ প্রচার করছে, নেগেটিভ ভাইবস রয়েছে। তবে আমি পুরোপুরি অস্বীকার করতে এটাও পারি না যে ফলোয়ার্সের দেখে কাজ দেওয়া হয় না, হয়তো কোথাও গিয়ে হয়। কিন্তু আমার মনে হয় যে নিজের স্বপ্ন যদি সঠিক থাকে, নিজের এইম, নিজের লক্ষ্য যদি স্থির থাকে, আর যদি আমি সেটার উপর কাজ করতে থাকি, এবং আমি যদি একজন ওয়েল ক্রাফট প্লে করা একজন শিল্পী হই, ডেফিনেটলি আমাদের জন্য সুযোগ অপেক্ষা করবে। তাই আমি মনে করি যে নেগেটিভ দিকটাকে বাদ রেখে পজিটিভ দিকটাই ভাবুন, এবং জীবনে ডেফিনেটলি সফলতা আসবে আপনাদের। পার্থ, আমার শহর কলকাতার মন দীর্ঘদিন ধরে ভালো নেই। আমরা মানসিকভাবে ভালো থাকতে পারছি না। বিভিন্ন ঘটনা প্রবাহে আমাদের মন খারাপ হয়ে আছে। নিজেদের মধ্যেই যেন আমরা নিজেরাই ঢুকে আছি, আমরা বেরোতে পারছি না, আত্মপ্রকাশ করতে পারছি না। আত্মপ্রকাশ করলে আমাদের কেন জানি একটা ভয় লাগছে, কেননা আমার শহর কলকাতার মন ভালো নেই। শহর কলকাতার মন ভালো নেই, একদমই। শহর কলকাতা কেন বলবো, আমি সারা দেশের কথাই বলি। সত্যি আমরা স্বাধীন দেশে বাস করছি, কথাটা বলতে কোথাও গিয়ে আমার গলা কাঁপছে। যারা
দেশমাতৃকাকে স্বাধীনতা এনে দিয়েছিল, আমার মনে হয় না তারা এই অভিসন্ধিনী এনে দিয়েছিল। আসলে কোথায় প্রবলেম জানো তো বিপ্লব দা, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা নিজেদেরকে ওয়েল এডুকেটেড, শিক্ষিত, সো কল্ড আধুনিক বলে প্রুভ করতে চাই বারংবার নিজেদেরকে, কিন্তু সত্যি কি আমরা তাই? আমার কোথাও গিয়ে নয়। মানে আসলে প্রত্যেকটা মানুষ না আর না এখন মাটিতে দাঁড়াতে পারছে না, আর এতটাই অ্যাক্সেসিবল হয়ে গেছে পৃথিবীর সমস্ত কিছু জিনিস যে না তার খুব অপব্যবহার করছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে, সে যে প্রকৃত মানুষ, তার মধ্যে যে একটা মানবিক মূল্যবোধ রয়েছে সেটা তাকে বুঝতে হবে, সেটা তাকে বোঝাতে হবে, মানবিক দিক থেকে উদ্বুদ্ধ করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি সে মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করতে পারে বা বুঝতে পারে, তাহলে পৃথিবীতে এই সমস্ত মানে যেগুলো অসামাজিক কাজগুলো ঘটে যাচ্ছে সেগুলো ঘটবে না। এই মানবিক দিকটা নিয়ে একটা কথা বলি, এবং সেটা খুব রিসেন্টলি যেটা ঘটে গেছে খুবই দুর্ভাগ্যজনক। এবং সামনে শিক্ষক দিবস আসছে, কিন্তু শিক্ষকরা মার খাচ্ছে। কাদের কাছে মার খাচ্ছে? আজকের জেনারেশনের বাচ্চারা, আজকের জেনারেশনের স্টুডেন্টের কাছে মার খাচ্ছে। যখন শিক্ষক সহবত শেখাচ্ছে, শিক্ষক বলছে এটা করো না, শিক্ষককেই অপরন্ত মার খেতে হচ্ছে। কি বল? এটা তো সত্যি আমাদের সমাজের লজ্জা। এটা তো একটা মেরুদণ্ডহীন সমাজেই বসবাস করছি, আমাদের বলতেই হয়। এর জন্য আমরা কাকে দায়ী দেবো? আমি আলটিমেট একটাই কথা বলবো যে আমাদের প্রত্যেকের এটাকে নিয়ে দায়িত্ব নেওয়া উচিত, কারণ এটা কখনো একটা শুভবোধের মানে পরিচয় হতে পারে না যে যদি আজকে আমরা জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষককে আমরা নাম হিসেবে জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, জেনে এসেছি, আমরা এটা বাস্তব, যারা আমাদের মানে জীবনটাকে চিনতে শেখায়, সঠিক পথে এগোতে শেখায়, তাদেরকে অপমান করা, তাদেরকে গায়ে হাত তোলা, এটা কখনো আমি সমর্থন করি না। এবং এটা একান্ত প্রত্যেকেরই ব্যক্তিগত জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই সমস্ত কিছু করবেন না এবং একটু ভাবুন সত্যি জীবনটা সুন্দর, সমাজটা সুন্দর, এগুলো ভীষণ অনৈতিক একটা কাজ। এভাবে কিন্তু একটা প্রকৃত মানুষ বা নিজেকে একটা কি বলবো পরিপূর্ণ মানুষ হিসেবে আপনারা কখনো নিজেকে তকমা দিতে পারবেন না। এতে করে সমাজের ক্ষতি হচ্ছে। আপনার পরবর্তী প্রজন্ম দেখে কি শিখবে? আমি অত্যন্ত ছোট, আমি জীবনের মাত্র 25-26টা বসন্ত অতিক্রম করে এলাম। আমার হয়তো সেই বা এতটা নলেজেবল নই আমি, বা আরো যারা আমার থেকে সিনিয়র, তুমি দেখছো সমাজটাকে আস্তে আস্তে কিভাবে আপগ্রেড হচ্ছে। সত্যি এগুলো অবাঞ্ছনীয় একটা ঘটনা, আর আমার মনে হয় এগুলো রদ করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সবাই প্লিজ সচেতন হন। আর তো এই যে নিজের ফ্যামিলির বাইরে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পেলে চিরসখাতে, প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে যদি 2-4টে কথা একটু বলো। ডেফিনেটলি আমার সেকেন্ড হোম, আমার সেকেন্ড পরিবার, ডেফিনেটলি চিরসখার প্রত্যেকটা মানুষ। এবং বিপ্লবদা তুমি নিশ্চয়ই এটা জানো, কারণ তুমি দেখো, ফলো আপ করো এইসব বিষয়গুলো। আমার জীবনের শুরুতে এরকম একটা প্রথম ব্রেকে আমাকে লীনাদি যে সুযোগটা দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে যে সমস্ত মানুষগুলো পেয়েছি, ইচ অ্যান্ড এভরি ওয়ান আমার কাছে ইনস্টিটিউট। মানে আমি ভীষণভাবে লাকি, আমি থ্যাঙ্কস টু ইউনিভার্স যে আমাকে জীবনের প্রথম পথ চলাতে এরকম মানুষদের সান্নিধ্য দিয়েছে। আমি কার কথা বলবো, কার কথা ছাড়বো? প্রথমেই আসি যে আমার পরিবারে আমার যিনি বাবার পাঠ করেছিলেন, শ্রদ্ধেয় চন্দন সেন, যার নাম শুনলে আমাদের মাথা নিচু হয়ে যায়, যে মানে শ্রদ্ধাতে প্রকৃত শিক্ষক, যে অভিনেতা। মানে আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমার শেষ মুহূর্তে যখন শটগুলো যাচ্ছিল, মানে আমি পড়ে আছি বেডে, আমি মৃত অবস্থায়, তখন সিনগুলো মানে আমি না কি সাবলীল, মানে ওনাকে না সংলাপ ফলো করতে হয় না, ওনাকেই বোধহয় সংলাপগুলো ফলো করে। কি সাবলীল একটা, মানে চোখ থেকে জল পড়ে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে, আমি রীতিমতো চোখ বন্ধ করে কাঁপছি, গুজবাম্প করছে আমার মধ্যে। জাস্ট আমি ওনাকে নিয়ে বলার বা বিশ্লেষণ করার কোনোটুকু দৃষ্টতা আমার মধ্যে নেই, শুধু এটুকুই বলবো আমি ওনার সান্নিধ্য পেয়েছি। মানে জাস্ট বাবার মতো আমাকে সেই জায়গাটা দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে ভুল ঠিকগুলো শিখিয়েছেন, সত্যি আমি কৃতজ্ঞ। পরে আসি মালবিকা দি। মা ছাড়া তো আমি কথাই বলি না। মালবিকা দির ব্যক্তিগত জীবন নিয়ে আমার সঙ্গে মেঘাপ্রেমী প্রচুর আড্ডা চলে, সেখানে ওনার জীবনেও কিছু খারাপ দিক ভালো দিক রয়েছে, শেয়ার করি। আমি ওনাকে মাই বলে ডাকতাম। আর আমার বন্ধু, মানে আমি দাদা বলি, বন্ধু বলি, সেটা হচ্ছে বিভানদা, রাজাদা, জাস্ট লাইক মানে আমার ব্রাদার। মানে রক্তের সম্পর্ক ছাড়াও যদি কোনো সম্পর্ক এক্সিস্ট করে এবং সেটা নিঃস্বার্থভাবে, সেটা আমাকে শিখিয়েছে বিভানদা, রাজাদা। জাস্ট লাভ হিম। এখন যদি তুমি দেখে থাকো আমার এই ইন্টারভিউটা, তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ, তুমি এতটা আমাকে আপন করে নিয়েছো। থ্যাংক ইউ বলে একটা ফর্মালিটি হয়ে গেল মনে হচ্ছে। ভীষণ ভালোবাসি তোমাদের সবাইকে। পরে আসি সুদীপদা, মানে আমাদের সুদীপ মুখার্জি। উনি তো মানে ভগবান। আমাকে প্রত্যেকটা মুহূর্তে সিন বোঝানো থেকে শুরু করে, প্লুটো এই চরিত্রটা তুই বুঝতে পারলি, এই সিনটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, কি বলবো দাদার নাম নেই। ইভেন আমি যখন আমার শেষ শট দিয়ে বেরিয়ে আসছিলাম, আমার কাঁধে হাত দিয়ে বলছে জীবনের 25টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি, তো এটা তো শুরু, হোপফুলি তোর জীবনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি এই কথাগুলো জীবনে কখনো ভুলবো না। পরে আসি আমার কো অ্যাক্ট্রেস ঐশী ভট্টাচার্য, রোশনি। প্রত্যেকটা মুহূর্তে এটা কখনোই আমাকে ফিল মানে ওরা যে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, ওরা একটা সিনিয়র অ্যাক্ট্রেস,
আমাকে কখনোই ফিল করতে দেয়নি, বরং প্রত্যেকটা মুহূর্তে সিন হাতে পেলে আমাকে ডেকে বোঝানো, এটা এই জায়গায়, এটা সেই জায়গায়, এটা আমরা দুজনে একটু প্র্যাকটিস করে নিই চল। তারপর আমি সত্যি ভুলতে পারবো না আমাদের চায়ের আড্ডা, আমি সত্যি ভুলতে পারবো না আমার ডিরেক্টর দিগন্ত থাকে, ডে 1 ডেকে আমাকে দিগন্তদা বলেছিলেন নিজেকে আরো পলিশ আপ কর, আরো গ্রুম আপ কর। কিন্তু সেই মানুষটা চোখে জল দেখেছে আমার জন্য আমি ফ্লোর ছেড়ে আসার সময়। আমার অ্যাসিস্ট্যান্ট চিফ এডি যিনি ছিলেন সুদীপদা তো ভাই ছাড়া কথাই বলতেন না আমাকে। আমি যখন বেরিয়েছিলাম আমি ওনার চোখে জল দিয়েছি। আমি সত্যি কৃতজ্ঞ ইচ অ্যান্ড এভরিওয়ান। আমার চিরসখা আমার কাছে কো অ্যাক্টর বা কাজের জায়গা শুধু নয়, আমার একটা সেকেন্ড হোম। ভীষণ ভালোবাসে প্রত্যেকটা মানুষকে, আমি ভীষণ মিস করছি। আজকে ফ্লোরে যেতে পারছি না, তো তোমরা যদি দেখে থাকো আমি জানি তোমরাও আমাকে ভীষণ মিস করছো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কোনো কাজ নিয়ে। একদম, দেখা তো হবেই, চিরসখাতে তো শেষ নয়। আগামীতে আরো ভাবে আমরা পার্থকে দেখব। পার্থ, দুর্গা পুজো আসছে, বাঙালির নস্টালজিয়া তো। তোমার গ্রামের পুজো বা মেদিনীপুরের পুজো এবং কলকাতার পুজো একটা পার্থক্য থাকেই। কলকাতার মধ্যে জাঁকজমকটা খুব বেশি থাকে, ওখানে যেটা থাকে সেটা বনেদিয়ানা এবং একটা সাবেকি থাকে, এখানে মিক্স থাকে সাবেকি বনেদিয়ানা সমস্ত কিছু। তো পুজোটা গত কয়েক বছর ধরে কলকাতা শহরে কেমন ভাবে এনজয় করছো? প্রথম কথা, দুর্গা পুজো তো সবার কাছে ইমোশন, আমার কাছে তো আর একটু বেশি, কারণ আমি গ্রাম থেকে বিলং করতাম। আর আমাদের গ্রামের পুজোটা শুরু হয়েছিল আমাদের পরিবার, আমার স্কুলের টিচারদের হাত ধরে। মানে সেখানে একপাক্ষিকভাবে যদি বলতে চাই, সেখানে হচ্ছে আমার পরিবারের এখনো পুজো কমিটির মেম্বার একটা যদি প্রধান মাথা হয় সেটা পরিবার থেকে বিলং করে। পুজোটা আমার কাছে, আমি বরাবরই মানে আমি ডিফাইন করতে চাই না গ্রাম শহরকে কোনোভাবে, বাট গ্রামের পুজো আমাকে ভীষণভাবে টানে। আমি এই গত 3-4 বছর কলকাতায় যবে থেকে আমি শিফট করেছি, সেখান থেকে দাঁড়িয়ে কলকাতাতে যদি আমি 2 দিন পুজো কাটাই, গ্রামের পুজো আমাকে কাটাতেই হবে। সেখানে হয়তো এই ভীষণ কিছু লাইটের কারসাজি বা তোমার কি বলবো, মানে বিশাল কিছু নেই, কিন্তু খুব ছোট্ট কিছুর মধ্যে আমরা রাত জেগে সেই মহা অষ্টমীর পুজো দেখা, ধনুচি নাচ করা, আমাদের বন্ধু বান্ধবরা মিলে সিঁদুর খেলা, ভাসান, এটা আলাদাই। মানে আমি গ্রাম শহরের সঙ্গে তুলনা করতে পারছি না, বাট আমি এটুকু বলবো শহর কলকাতার মানুষদেরকে, এইটুকু মেসেজ দেবো আমার এই ইন্টারভিউর দরুন, আপনারা পারলে আমাদের গ্রাম সংক্রান্ত যে পুজোগুলো হয়, গ্রামের দিকের যে পুজোগুলো হয়, আপনারা একবার অ্যাটেন্ড করুন, আলাদাই স্বাদ পাবেন। তার মানে এটা কিন্তু নয় যে আমি কলকাতার পুজোকে কোথাও ভাবে খারাপ করছি বা নিচে নামাতে চাইছি, সেটা একদমই নয়। কলকাতার পুজো কলকাতা ইমোশন বাঙালির, তো সেখানে দাঁড়িয়ে কলকাতা পুজো একটা জায়গা আর আমার গ্রামের পুজো একটা জায়গা। তো আমি ডেফিনেটলি যেটা বেশি প্রেফার করি সেটা হচ্ছে আমার গ্রামের পুজো। গ্রামের পুজোতে না গেলে সে যত কটাই শো থাকুক আর যত কটাই আমার তোমার প্রোডাকশনের কাজ থাকুক বা যা কিছু কাজ থাকুক, গ্রামের পুজোতে যেতেই হবে ছুটি মানে। একদম, গ্রামের পুজোতে যেতেই হবে, আমরাও যাবো গ্রামের পুজোতে, আমরাও এনজয় করবো। এবং 2025-এর পুজো যেখানে শিল্পীর চোখে শিল্প টুডে স্টোরিতে, সেটাও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে নেই, এটা অনেকে বলে। যখন এপিসোড চলে বন্ধুত্ব থাকে, এপিসোড ওভার বন্ধুত্ব শেষ, আর কেউ কারোর খবর রাখে না। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে বন্ধুর অভাব, কি বলবে? ইন্ডাস্ট্রিতে বন্ধুর অভাব, এটাও আমি আবারও বলি, এটা কোট আনকোট প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। এবার যে যেভাবে দেখবে, যদি কেউ নিজেকে ভীষণ প্রফেশনালিজম মনে করে যে সে কাজের বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না, সেটা আলটিমেট তার ব্যক্তিগত ডিসিশন, সেখানে দাঁড়িয়ে আমার কথা বলে কোনো জায়গায় নেই। তবে আমি যেটুকু মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে দাঁড়িয়ে, যে ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব হয় না, এটা ভুল কথা। ওই যে তুমি প্রথম প্রশ্নে আবার ফিরে যাই, সেই রেসপেক্ট, শ্রদ্ধা, মানে কৃতজ্ঞতা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, তাহলে তো সেখানেই ফিরে আসতে হয় যে সেগুলো নেই বলেই এটা নেই। তো আমার মনে হয় যে এটা কখনোই কাম্য নয়। আর সেকেন্ড ছিল তোমার জন্য সম্পর্ক, যে কোথাও গিয়ে সম্পর্কগুলোর ভিতটা একদম নড়বড়ে হয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। এটার মেইন কারণ হচ্ছে আমরা একে অপরের কাছে এতটাই সহজে অ্যাক্সেসিবল, যে তখনকার দিনে কি হতো, আমি পার্টিকুলার একটা প্রেমকে কোট করলাম জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য তোমাকে। একটা দীর্ঘ প্রতীক্ষা থাকতো, মানে সময় নিয়ে একটা মানুষের সঙ্গে দেখা হবে, দীর্ঘ সময় চিঠি লেখা থাকতো, একটা ছোট্ট বেলি ফুলের মালা কিংবা মাথার ফুল কিনে নিয়ে গেলে খুশি হয়ে যেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে না, আমার যখন খুব দেখতে ইচ্ছে করছে তখন কি করছে, ফোন স্ক্রল করে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল। তো একটা আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের প্রতি যদি কোনো মানুষের মানে চাহিদা বা আকাঙ্ক্ষা না থাকে, সেই জিনিসটার প্রতি যদি না ইন্টারেস্ট থাকে, তাহলে সেই জিনিসটা আমাদের কখনো প্রিয় হতে পারে না। আমি জাস্ট কফিটা খাচ্ছি, এটার প্রতি আমাদের একটা আলাদা টান আছে যে আমি কফিটা ভালোবাসি। এই যে কফিটা খেলাম, এরপরে নিশ্চয়ই আর এক কাপ কফি আমি চাইবো না, চাইলেও অনেকটা পরে চাইবো। এই যে স্পেসটা, এই যে গ্যাপটা এখন কোনো সম্পর্কের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সহজে অ্যাক্সেসিবল, আয় দেখা করি, যাচ্ছে চল আজকে ঘুরে আসি, চল সিনেমা দেখি, কিন্তু তখন একটা দূরত্ব ছিল। আমি তো সবাই জানি যে দূরত্বই গুরুত্ব বাড়ায়। তো কোথাও গিয়ে দিন শেষে আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কে একটা স্পেস থাকার প্রয়োজন। আর হ্যাঁ, এইগুলোর জন্যই সম্পর্কগুলো আজকে হয়তো স্থায়িত্ব হারাচ্ছে, আর ট্রাস্ট নেই,
রেসপেক্ট নেই। মেন অফ দ্য, আমার কাছে মনে হয় সম্পর্কে দুটো জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সম্মান আর শ্রদ্ধা আর বিশ্বাস। এই তিনটে জিনিস যদি না থাকে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। আমি আজকে দেখলাম লয়ালিটির প্রশ্ন আসছে, তুমি কতটা লয়াল? এই লয়ালিটির প্রশ্ন তো তুমি তখনই খুঁজবে, আগে নিজেকে প্রশ্ন করো যে আমি দিন শেষে একটা মানুষের প্রতি কতটা, মানে ওর প্রতি গলে পড়েছি, বা ওর প্রতি আমি কতটা ডেডিকেট। তুমি তো একজনের সঙ্গে দেখা করার জন্য পাগল, তারপর আলটিমেট একটা সময়ের পর তারপর তুমি ইন্টারেস্ট হারিয়ে ফেলছো। একটা সময়ের পর সময় তো মানুষ, প্রত্যেকটা বিষয়ের একটা করে পর্যায়ক্রমে সময় আসে, সেই সময়ে সময় হলেই মানুষ সেটা স্বাদ বুঝতে পারে। সেটা তো খুব তাড়াতাড়ি আমাদের হাতে চলে এসছে, যখন ইচ্ছে করছে আমরা পেয়ে যাচ্ছি, তো সেটার প্রতি ইন্টারেস্ট কেন থাকবে আমাদের? তো আমার কোথাও কি মনে হয় মেন মোটো এটাই, যে সম্পর্ক থাকছে না, স্টেবিলিটি থাকছে না, এটাই। ইজিলি অ্যাকসেপ্টেড হয়ে গেলে সেটা ট্রেডিং ফর গ্র্যান্টেড হয়ে যায়। সেক্ষেত্রে যেটা আমাদের পার্থ বলল সেটা অনেকাংশে ঠিক। কিন্তু এখনের সমাজ হয়তো বা এটাকেই মেনে নিয়েছে। আগামীতে হয়তো সম্পর্কের সমীকরণ চেঞ্জ হবে, সবাই সবার সঙ্গে মিশবে, ভালোবাসবে। আমরা এই শুভ কামনাই করি। আর আমাদের সঙ্গে টুডে স্টোরির সঙ্গে পার্থর সম্পর্ক সবসময় একই থাকবে, ভালোবাসা এবং এইরকমই পজিটিভ ভাইবসেই থাকবে। আপনারা আগামীতে আবার পার্থকে নতুন সিরিয়ালে নতুন জায়গায় দেখবেন। আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। টুডে স্টোরি সেলেব আড্ডায় আমরা এতক্ষণ ছিলাম স্টিমিং মার্কসে পার্থ বেরার সঙ্গে। আগামীতে আবার দেখা হবে, এরকমই জমজমাট আড্ডা হবে অবশ্যই পার্থ বেরার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।